দেশ জনগণের কথা চিন্তা করে প্রকল্প পরিকল্পনার আহ্বান, অন্যথায় অনুমোদন নয় বললেন প্রধানমন্ত্রী। ভোটের পরিবেশ তৈরি হয়েছে, প্রার্থীদেরকে কেন্দ্রে ভোটার আনার আহ্বান কমিশনের। এবং সিলেটে গৃহকর বৃদ্ধিতে নগরবাসীর ক্ষোভ, বর্তমান ও সাবেক মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশ ও জনগণের উপকারের কথা মাথায় রেখে সরকারি প্রকল্প পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথা হলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলেও জানান সরকার প্রধান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশনে আরও বলেন, যারা রাজনীতির খাতিরে সরকারের সমালোচনা করে তারা দেশ ও জনগণের ভালো চায় না। সোহেল তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন দেশের প্রকৌশলীদের সবচেয়ে বড় সম্মেলনের। প্রকৌশলী নেতাদের বক্তব্যের পর কৃতি প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সরকার প্রধান। বক্তৃতায় প্রধানমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো পরিকল্পনা অবশ্যই পরিবেশ বান্ধব, টেকসই ও মিতব্যয়ী হতে হবে, অন্যথায় প্রকল্প অনুমোদন পাবে না। এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি, অবশ্যই আমি তা অনুমোদন করব না। একটি বিশেষ মহল সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপকে ভালো চোখে দেখে না, কারণ তারা দেশ ও জনগণের উন্নয়ন চায় না বলেও মন্তব্য করেন তিনি। এই যে কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অবদান রাখতে প্রকৌশলীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, সেইভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। আর সেটা করার জন্য আমি প্রকৌশলীদেরই বলবো, আপনারাও আপনাদের মেধা মনন দিয়ে পরিকল্পনা কী নেওয়া যায়, কিভাবে এগোনো যায়, কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি, সেটা আপনাদের পরামর্শ চাই, কারণ যেটা আমাদের কাজে লাগবে। অর্জনগুলো ধরে রেখে সময়ের প্রয়োজনে দেশে কর্মসংস্থান বাড়ানো এবং বৈদেশিক বাজার সৃষ্টিরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরকার গঠনের পর থেকে এই বাংলাদেশ যাতে আরও উন্নত হয়, তার জন্য যা যা করণীয় আমরা তা করেছি। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সেই সাথে ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীদেরকেও অনুরোধ জানিয়েছেন। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে খুলনার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন এই কমিশনার। এ সময় রাশেদা সুলতানা বলেন, সকলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। ধান কাটার মৌসুম হয় এবং ভোটের দিন বৃষ্টি হয়, প্রথম ধাপে উপস্থিতি কম হয়েছে উল্লেখ করে বলেন, ভোটের পরিবেশ তৈরি হয়েছে, ভোটাররা কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ইলেকশন সঠিকভাবে নামাতে পারবো না, সর্বাঙ্গীন সুন্দরভাবে নামাতে পারবো না। আমি চাইবো আপনারা যারা এখানে কাজের সাথে জড়িত আছেন প্রত্যেককেই আমাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করবেন। ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি আসবেন, আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। সেই আবহ আমরা তৈরি করেছি, সেটা অব্যাহত আছে, সেটা আরও উজ্জীবিত হবে। আপনারা আসবেন, ভোট দিন। ভোটারকে আকৃষ্ট করার ব্যাপারে আমরা তো করেছি। আমি আপনাদের মাধ্যমে প্রার্থীদের কাছে অনুরোধ করবো, ভোটার আনার দায়িত্ব মেইনলি প্রার্থীদের। এবারে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে রাজশাহী অঞ্চলের আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে
10 জুন থেকে। রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহন বিষয়ে সেমিনারে এসব তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুর হাকিম। মন্ত্রী আরও জানান 6টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে 28.83 টন। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এসব ট্রেন। যাত্রাপথে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা সহ মোট 15টি স্টেশনে যাত্রা বিরতি দেবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। বাগেরহাট ও চুয়াডাঙ্গায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। সকালে পিরোজপুরের বালিপাড়া থেকে ইট নিয়ে নদীপথে শরণখোলায় যাচ্ছিলেন 11 শ্রমিক। ভাটা থাকায় শরণখোলার বান্ধাঘাটে অবস্থান নেয় তাদের ট্রলার। সে সময় বজ্রপাতে ট্রলারে থাকা মোস্তফা ও মিলন নামে 2 শ্রমিক নিহত হন। আহত হন আরও 8 শ্রমিক। এছাড়া চুয়াডাঙ্গার দামুরহুদার পাটাচোরা গ্রামে বজ্রপাতে আহমেদ আলী মল্লিক নামে এক কৃষক মারা গেছেন। আলাদা সড়ক দুর্ঘটনায় নরসিংদী, দিনাজপুর ও গাজীপুরে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরও 4 জন। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকায় যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও 3 যাত্রী। পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিল। চৈতাব এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহন ওভারটেক করতে গেলে সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক আব্দুল সালাম এবং পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। অন্যদিকে দিনাজপুর জেলা সদরের কাউয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্ক লরি রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়লে এক নৈশ প্রহরী সহ 2 জন নিহত হয়েছে। লরি সহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এছাড়া গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পিকআপ ভ্যান চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয় আরও একজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সিলেট সিটি কর্পোরেশনের গৃহকর বেড়েছে কয়েক গুণ। হঠাৎই এভাবে কর বাড়ায় ক্ষুব্ধ নগরবাসী। তবে কর বাড়ানো নিয়ে শুরু হয়েছে দোষারোপের রাজনীতি। বর্তমান মেয়র আনারুজ্জামান চৌধুরী জানিয়েছেন আগের পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। তবে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলছেন সমীক্ষা হলেও কর ধার্যের বিষয়টি স্থগিত ছিল। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 2019 সালে নগরের সাবেক পরিষদ পুরাতন 27 ওয়ার্ডে অনুসন্ধান করে 76,000 বাসার গৃহকর নির্ধারণ করেছিল। সেটি পরিষদের সভায় গ্রহণ করে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। নতুন পরিষদ এসে মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন করতে গেলে গৃহকর কয়েকগুণ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন নগরবাসী। ধার্য করা নতুন করকে অযৌক্তিক দাবি করে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা। 500 থেকে 1000 পর্যন্ত পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে, এটা অযৌক্তিক অন্যায়। যারা কর দিবেন তাদের মতামত না নিয়ে যদি কর নির্ধারণ করা হয় থাকে এটা এই পদ্ধতিটা অবৈধ। যদি করে যান তাহলে সেটা বর্তমানে যৌক্তিক মনে করেছেন বলেই তো এইভাবে দাবি করেছেন। এটা গুরুতর অন্যায়, গুরুতর নাগরিকদের সাথে আলোচনা করে পুনরায় হুল রেট নির্ধারণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দায় না নিয়ে জানিয়েছেন পরিষদের সঙ্গে আলোচনা ও গণশুনানি না করে নতুন আরোপিত গৃহকর বাস্তবায়নের উদ্যোগ নেয় পরিস্থিতি জটিল হয়েছে। এটা উচিত ছিল ওনাকে পরামর্শ দেওয়া যে যেসব কারণে স্থগিত হয়েছিল সেই সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যে জায়গাটার কারণে স্থগিত হয়েছে সেটাকে আলোচনা করে যদি এটা বৃদ্ধি করা হতো তাহলে আজকে এই সমস্যা হতো না। আর বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আগের পরিষদের রেখে যাওয়া কর বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন। তবে এরই মধ্যে আপত্তি আবেদন গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা তাদের অ্যাপিল শুনবো এবং তারা তাদের বক্তব্য দিতে পারেন। যদি কেউ বেড়ে থাকে এটা কমানোর সুযোগ আছে। নতুন আরোপিত কর বাতিল করে আলোচনার মাধ্যমে যৌক্তিক কর আরোপের উদ্যোগ নেয়ার আহ্বান নগরবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশি প্রযুক্তির মডেল ঘরে পেঁয়াজ রসুন সংরক্ষণ, সুফল পাচ্ছেন কৃষকেরা। আমন্ত্রণ আবারও দেখছিলেন 21 দেশের সংবাদ।
বাইরের শক্তিতে নয়, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সদ্য প্রয়াত যুবলীগ নেতা আব্দুর রব ইরান, ব্যবসায়ী আজাদ কিসলু ও সাবেক ইউপি সদস্য সত্তার ফরাজের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। এ সময় এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই জনগণকে বিভ্রান্ত করার জন্য দলটির নেতারা আবোল তাবোল বলছেন। আওয়ামী লীগের ইতিহাস ও নিজস্ব অস্তিত্ব রয়েছে বলেও মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান গোলাপ। মাদারীপুরের পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্য তানজিলা আক্তার একটি দোকানে অবস্থান করে 1000 টাকার কয়েকটি বান্ডেল নিচ্ছেন। ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয় 2 পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে চাকরিরত কনস্টেবল তানজিলা ও শহীদুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের রতন দাসের কাছ থেকে 14 লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। বিপরীতে তানজিলা একটি ব্ল্যাঙ্ক চেক প্রদান করেন রতনকে, কিন্তু চাকরি না হয় টাকা ফেরত চাইলে তানজিলা ও শহীদুল বিভিন্নভাবে রতনকে হুমকি ও ঘুরাতে থাকেন। পরে মাদারীপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন চাকরি প্রত্যাশী রতন। পর্যাপ্ত ভেন্টিলেশন সমৃদ্ধ মডেল ঘরে সংরক্ষণ করলে পচে না পেঁয়াজ রসুন। গেল মৌসুমের মতো এবারও 35টি ঘরে পচনশীল ফসল দুটি মজুদ রেখে সুফল পাচ্ছেন পাবনার সুজানগরের চাষিরা। কৃষি বিপণন অধিদপ্তর উদ্ভাবিত আধুনিক এ পদ্ধতিতে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতিও। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে মাসুম আলী স্যারের রিপোর্ট। পেঁয়াজ খুবই পচনশীল ফসল। সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয় দেশে উৎপাদিত পেঁয়াজের 1/3। চাহিদা মেটাতে আমদানি করায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। বিস্তীর্ণ জনপদে ব্যাপক উৎপাদনে পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত পাবনার সুজানগর উপজেলা, কিন্তু সনাতন পদ্ধতিতে সংরক্ষণে নষ্ট হচ্ছিল অধিকাংশই। এ অবস্থায় দেশি প্রযুক্তির মডেল ঘরে কৃষক পর্যায়ে পেঁয়াজ রসুন সংরক্ষণ ও বিপণন করছে সরকার। 375 বর্গফুটের মডেল ঘরগুলোতে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপে রয়েছে হাইগ্রোমিটার। পর্যাপ্ত বাতাস চলাচল করায় পচন ধরে না সংরক্ষিত নিত্যপণ্য দুটিতে। 5 জন করে কৃষক ও কৃষানি মিলে 10 জন অংশীদার প্রতিটি ঘরের। 300 থেকে 450 মণ করে পেঁয়াজ সংরক্ষণে উপকৃত হচ্ছেন তারা। জায়গার অভাবে ওতে পেঁয়াজ আমার অনেকটা নষ্ট হয়ে যেত, প্রায় 50% পেঁয়াজ নষ্ট হয়ে যেত। আর এবার যে পেঁয়াজটা রাখছি, মাঝে মাঝে আমি হয়তো সাংঘাটি চেক করতেছি, পেঁয়াজটা খুব সুন্দর আছে। এবার পচনশীল এবং যে আমাদের ওয়েটলেস, এটাতে আমাদের উপকৃত হবে এবং আমরা লাভবান হব। যখন ইন্ডিয়ান পেঁয়াজ আসে তখন আমরা কৃষকরা দাম পাই না। মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণে রক্ষা পাচ্ছে দেশের সম্পদ, সমৃদ্ধ হচ্ছে কৃষি অর্থনীতি, বলছেন প্রকল্প পরিচালক। ওজনে কমে যায়, এটিও যেহেতু আমরা সরাসরি বাতাস দিচ্ছি না, ন্যাচারাল বাতাস পেঁয়াজের গায়ে লাগতেছে, অতএব ওজনও কমবে না। তো আমরা মনে করি যে অবশ্যই কৃষক এটাতে উপকৃত হবে। উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের এই মডেল ঘর আরো বরাদ্দ দেওয়ার আশ্বাস জনপ্রতিনিধির। যত কৃষক আছে সেই হিসাবে ঘরের অপ্রতুলতা আছে, আমরা আগামীতে এটা বাড়াবো যাতে আমাদের যে ক্রাইসিসটা আমরা মিট আপ করতে পারি। পুরোপুরি লাভবান হতে ভারতীয় পেঁয়াজ না আনার দাবি কৃষকদের। মাসুম আলী ইসা, 21 টেলিভিশন। দিনে 1 লাখেরও বেশি হাঁসের বাচ্চা উৎপাদিত হচ্ছে গাইবান্ধা সুন্দরগঞ্জের হাঁসপল্লীতে। বাড়িতে খামার গড়ে লাভবান 4 গ্রামের 150 খামারি। কর্মসংস্থান হয়েছে সহস্রাধিক পরিবারে। জেলার চাহিদা মিটিয়ে হাঁসের বাচ্চা যাচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট সহ উত্তরের জেলাগুলোতে। গাইবান্ধা প্রতিনিধি আফরুজা লুনার তথ্য ছবিতে মাসুম আলী স্যার আরও একটি প্রতিবেদন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানাবাড়ি, জানপাড়, রামভদ্র ও রাজবাড়ী গ্রামের ঘরে ঘরে গড়ে উঠেছে হাঁসের খামার। 150টি খামার থাকায় গ্রামগুলোর সুখ্যাতি হাঁসপল্লী নামেই। উন্নত মানের হাঁসের ডিমে দেশি পদ্ধতি বা ইনকিউবেটরে তাপ দিয়ে ফোটানো হয় বাচ্চা। বাড়ি বাড়ি ঘুরে সেগুলো কিনে নিয়ে যান দূর দূরান্তের মানুষ। হাঁসপল্লী ঘিরে খানাবাড়িতে মাথায় বসা হাঁসের হাটে দিনে কেনা বেচা হয় গড়ে 60 থেকে 70 হাজার পিস হাঁস। মানভেদে প্রতি পিস বাচ্চা 5 থেকে 7 টাকায় বিক্রি করে একজন খামারির মাসে লাভ 30 থেকে 50 হাজার টাকা। আমরা হাঁসের বাচ্চা ফুটাই, হ্যাচারি আগে অনেক সমস্যা ছিল, এখন হাঁসের বাচ্চা ফুটে অনেক ভালো আছে। বাচ্চাতে আপনার মনে করেন পার বাচ্চা 5, 7, 8 টাকা পর্যন্ত থেকে উৎপাদন করি, বাচ্চা বের করি, এখান থেকে বিক্রি করি। আমরা খুব ভালো 50 থেকে 60 হাজার বাচ্চা ডেলিভারি হয়।
এবং দেশের বিভিন্ন স্থানে। 10-15 দিনের বাচ্চাগুলো নিলাম, তো এখানে বাচ্চাগুলো নিয়ে গিয়ে আমি খামার করব। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ খামারি গড়ে তুলছে বিআরটিবি। আমরা এক্সট্রা টেক কেয়ার করছি এখানে আমাদের প্রচুর উদ্যোক্তা গড়ে উঠেছে এবং আশেপাশের লোকজনও এই হাঁসের হ্যাচারি স্থাপন দেখে, হাঁসের বাচ্চা উৎপাদন দেখে তারা আগ্রহী হচ্ছে এবং বাচ্চা উৎপাদন করতেছে। একজনের সাফল্যে খামার তৈরিতে উৎসাহিত হচ্ছেন অন্যরা। দিনে দিনে বিস্তৃত হচ্ছে হাঁসপল্লীও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজ ব্যাঙের মতো বড় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, ব্যাঙ প্রাণী হিসেবে অনেক ছোট হলেও আওয়াজ বড়। রাজনীতিতেও কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা ঘুরে ঘুরে সব দল করে, আবার বড় বড় আওয়াজ করে। চট্টগ্রাম নন্দনকানন এলাকায় বৌদ্ধ মন্দির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, মন্দিরের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে। শনিবার দুপুরে বৌদ্ধ ভিক্ষুদের একটি অংশ মন্দিরের দখল নিতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মন্দির এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে 6 জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জনগণের কথা চিন্তা করে প্রকল্প পরিকল্পনার আহ্বান, অন্যথায় অনুমোদন নয় বললেন প্রধানমন্ত্রী। ভোটের পরিবেশ তৈরি হয়েছে, প্রার্থীদেরকে কেন্দ্রে ভোটার আনার আহ্বান কমিশনের। এবং সিলেটে গৃহকর বৃদ্ধিতে নগরবাসীর ক্ষোভ, বর্তমান ও সাবেক মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।